নমস্কার সকলকে স্বাধীনতা দিবসের ৮০তম স্বাধীনতা দিবসের অসংখ্য অসংখ্য অভিনন্দন। আর এই অভিনন্দন জানিয়ে শুরু করব আজকের এই প্রতিবেদন। আমি দীপ চ্যাটার্জি রয়েছি আপনাদের সঙ্গে। আর আজকের এপিসোডে আজকে তো আপনারা সকলেই জানেন স্বাধীনতা দিবস, তাই স্বাধীনতা দিবসে বাংলার এই যে ৩ মাসের সরকার পরিবর্তন, মহিলারা কতটা স্বাধীন হয়েছে সেটাও আপনাদেরকে দেখাবো এই এপিসোডে। নিয়ে চলে যাব সোজাসুজি কৃষ্ণনগরে। গতকাল রাত্রে স্বাধীনতার মধ্যরাতে যখন স্বাধীনতা পালন করবে আমাদের গোটা ভারতবর্ষের মানুষ এই কথা চিন্তা করছেন, তখন এই ভারতবর্ষেরই এক সাংসদ যিনি মহিলা মহুয়া মৈত্র, তিনি ফেসবুক লাইভে যে মারাত্মক অভিযোগটি করলেন তাতে প্রশ্ন উঠছে যে ভারতবর্ষের ৮০তম স্বাধীনতা দিবসে পশ্চিমবঙ্গে সরকার পরিবর্তনের পরে নারী স্বাধীনতা কতটা রয়ে গেছে, বিশেষ করে সেই ধরনের নারী যারা এই সরকারের বিরোধী মত পোষণ করে থাকে। শুধু মহুয়া মৈত্রই নয়, আজকে সকালবেলায় তৃণমূল কংগ্রেসের আইটি সেলের যিনি ইনচার্জ রয়েছেন, যিনি একজন আদতে নারী, একজন মহিলা, নাম উপাসনা চৌধুরী, তার মাথাতেও ডিম ফাটানো হয়। বিজেপির যারা ছাত্র সমাজের কর্মকর্তা রয়েছে তারা আশুতোষ কলেজের গেটের সামনে এইভাবে আক্রমণ করে উপাসনা চৌধুরীর উপরে। সেই ঘটনাও আমি আপনাদেরকে এই এপিসোডে দেখাবো। নিয়ে চলে যাব আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর গতকালের অনন্ত মহারাজকে নিয়ে কিছু করা পর্যবেক্ষণে, যে পর্যবেক্ষণে আমরা লক্ষ্য করতে পারলাম যে মাননীয় মুখ্যমন্ত্রীর সুর কিন্তু আস্তে আস্তে অনন্ত মহারাজের প্রতি নরম হতে লেগেছে এবং অনন্ত মহারাজকে তিনি অনন্ত জি বলে সম্বোধন করলেন। শুধু তাই নয়, তার যে ক্ষমা চাওয়ার বিষয়টি রয়েছে সেটাকেও তিনি ইতিবাচক বললেন। সেই ভিডিওগুলো আমি আপনাদেরকে দেখাবো এবং পর্যালোচনা করব যে আজকে মাননীয় মুখ্যমন্ত্রীর এই ধরনের কথাবার্তার কি দরকার ছিল, যখন একেবারে নেতাজি সুভাষচন্দ্র বসুকে আক্রমণ করছেন এক ধরনের পাগল মহারাজ, যাকে সবাই অনন্ত মহারাজ নামে ডাকছেন। আর শুধু তাই নয়, এরপরে আমি আপনাদেরকে নিয়ে যাব যে বাঙালিদের ঐক্যভাবে প্রতিবাদ করলে কি ঘটনা ঘটতে পারে। নেতাজি সুভাষচন্দ্র বসুর নামে বীরভূমের যে রাস্তাটি ছিল সেই রাস্তাটির নাম পরিবর্তন করে শ্যামাপ্রসাদ মুখার্জি রাস্তা করা হয়েছিল, কিন্তু বাঙালিদের ঐক্য এবং বাঙালিদের প্রতিবাদে অবশেষে সেখানকার বিধায়ক পিছু হটে এবং সেই রাস্তাটিকে আবার পুনরায় নেতাজি সুভাষচন্দ্র বসু রাস্তা করতে বাধ্য হয়। শুধু তাই নয়, আমি আপনাদেরকে আমাদের রাজ্যের নতুন পরিবহন মন্ত্রী, শ্রমমন্ত্রী যিনি রয়েছেন অর্থাৎ অর্জুন সিং, তার স্বাধীনতা দিবসের পতাকা উত্তোলনের একটি দৃশ্য দেখাবো, যেখানে তিনি তার দলীয় পতাকাকে আগে উত্তোলন করছেন, পরে আমাদের দেশের পতাকা। আমি দেখাবো আপনাদেরকে আমাদের রাজ্যের পরিবর্তনের পরে মুসলিম ভাই বোনেদের কি অবস্থা হয়েছে। বেলগাছিয়াতে নিয়ে যাব, কাশীপুর বেলগাছিয়া, সেখানে মুসলিম ভাই বোনেদের জল বন্ধ করে দেওয়া হয়েছে এমনটাই অভিযোগ করছে সেখানকার বাসিন্দারা। এবং দেখাবো আজকে শ্মশানে মরা পড়াতে গেলেও লাগছে বিশেষভাবে কোনো রকমের তোলাবাজি। এরকম নানা রকম ভিডিও নিয়ে সাজানো আজকের এই এপিসোড। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং এই কিউআর কোডটি স্ক্যান করে অতি অবশ্যই হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়ে যান, যাতে যে কোনো ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যায়। তো চলুন, প্রথমে আমি আপনাদেরকে কৃষ্ণনগরে গতকাল রাত্রে মহুয়া মৈত্র লাইভে যে ভিডিওটি শেয়ার করেছেন সেটা নিয়ে আলোচনা করব। মহুয়া মৈত্র আপনারা জানেন তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায় পন্থী সাংসদ। অন্যদিকে যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে গদ্দারি করেছেন তারা তো ইতিমধ্যে বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছেন, কিন্তু মানুষ, জনতা তাদেরকে শিক্ষা দিয়ে দিয়েছে কোথাও গিয়ে আর তারা শান্তি পাচ্ছে না, এমনকি ফেসবুকের কমেন্ট সেকশনও অফ করে রাখতে হয়েছে। কিন্তু মহুয়া মৈত্র তারা মানুষের কাছে, জনতার কাছে এবং তৃণমূল কংগ্রেসের সমর্থকের কাছে সম্মান পাচ্ছে, কিন্তু একজন সাংসদ যিনি পার্লামেন্টের বর্তমান সদস্য, সেটা হওয়ার পরেও এই রাজ্যের প্রশাসন তাকে ঠিকমতো সম্মান দিতে পারছেন না। যখন স্বাধীনতা দিবসের প্রাক্কাল এবং ৮০তম স্বাধীনতা দিবস পালন করবে আমাদের ভারতবর্ষ, তখন পশ্চিমবঙ্গে পরিবর্তনের সরকারের মাত্র ৩ মাসের মধ্যেই একজন মহিলা সাংসদ যিনি সরকারের বিরোধী মত যেহেতু পোষণ করে থাকেন, তার জন্য তাকে রাত্রিবেলায় সরকারের সার্কিট হাউস থেকে বের করে দেওয়ার নিদান দিচ্ছিলেন সেখানকার যিনি এডিএম রয়েছেন তিনি। তাকে নাকি ফোন করা হয়েছে, অর্থাৎ মহুয়া মৈত্রকে ফোন করে বলা হয়েছে তিনি যে সরকারি সার্কিট হাউসে থাকছেন সেটাকে তাকে ইমিডিয়েট ছেড়ে দিতে হবে। আর শুধু তাই নয়, তিনি যখন ছাড়বেন এই সার্কিট হাউসটা, বাইরে শোনা যাচ্ছে নাকি অনেকজন ইতিমধ্যেই তৈরি রয়েছে মহুয়া মৈত্রকে আক্রমণ করার জন্য, এমনটাই তিনি ভিডিও প্রকাশ করেছেন গতকাল রাত্রিবেলায়। দেখুন। Happy Independence Day. It's the 15th of August. It is past midnight on the 15th of August 2026. I am in my room in the circuit house in Krishnanagar in Nadia, in my district headquarters, with a flag in my hand. I had been asked by the Honorable Supreme Court to be a freedom fighter and to face bullets. So here I am, like a freedom fighter, standing on Independence Day in the Krishnanagar circuit house, where a district administration, after letting me into my room at 6:30, after serving me tea in my room, after serving me dinner in my room at 9:20, at 10 o'clock call and ask me to vacate my room, and at 10:52 send me a written order saying that there's annual cleaning and maintenance going on and all bookings prior to the 14th will be honored and everybody else who's not will have to leave. And just then I find outside the circuit house, which is just opposite the bungalow of the superintendent of police and the district magistrate, is the highest security zone here. There's a huge crowd of people shouting Jai Shri Ram.
So basically, the administration was getting me to leave this room and to leave and right into the hands of that lynch mob. Just want to say, I'm not scared. I keep thinking back to Pandit Nehru's words when he stood on the 15th of August at midnight and said that the time has come to redeem our pledge. The time has come to redeem our pledge. He said that with freedom comes power and responsibility. With freedom comes power and responsibility. And I urge the powers that be, Mr. Modi, Mr. Shah, with freedom came power and responsibility. You were given power, but you never, ever, ever turn that into responsibility. দেশের ৮০তম স্বাধীনতা দিবস উদযাপন হবে, আর সেই মুহূর্তে একজন এই দেশের পার্লামেন্টের যিনি সাংসদ রয়েছেন তিনি ভিডিও প্রকাশ করছেন ইংরাজিতে। এই কারণেই তিনি ভিডিওটা হয়তো প্রকাশ করেছেন যাতে এই বার্তাটা গোটা দেশের মধ্যে ছড়িয়ে পড়ুক যে একজন নারীর সাথে এই ধরনের ঘটনা পশ্চিমবঙ্গের পরিবর্তনের ৩ মাসের মধ্যে ঘটতে পারে। কি ঘটনা তিনি বললেন, মহুয়া মৈত্র বললেন তিনি সন্ধ্যা ৬টার সময় কৃষ্ণনগরের সার্কিট হাউসে উপস্থিত হয়েছিলেন এবং সার্কিট হাউসে তিনি যখন থাকছেন রাত্রির ১০টার সময় সার্কিট হাউসের যারা কর্তৃপক্ষ রয়েছে তাদের পক্ষ থেকে চিঠি করে জানানো হয় যে এই সার্কিট হাউসটি বছরে ক্লিনিং চলে, তার জন্য তাকে মধ্যরাতে এই সার্কিট হাউসটিকে ছেড়ে দেওয়ার চিঠিপত্র পাঠানো হয়। ভাবতে পারছেন সার্কিট হাউসের ক্লিনিং চলবে সেটা মধ্যরাত্রে, এবং সেটা একটা মহিলার সুরক্ষার কথা চিন্তা না করেও তাকে চিঠিপত্র দিয়ে সেখান থেকে চলে যাওয়ার কথা বলা হচ্ছে, ভ্যাকেট করে দেওয়ার কথা বলা হচ্ছে। ভারতবর্ষের সংবিধান বলে যে সূর্য ডুবে গেলে ভারতবর্ষের কোনো মহিলাকে পর্যন্ত পুলিশ গ্রেপ্তার করতে পারে না। সেখানে এই পশ্চিমবঙ্গের নতুন প্রশাসন একজন মহিলা সাংসদকে তার যে সার্কিট হাউসের বাসস্থানটি রয়েছে সেটাকে ভ্যাকেট করে দিতে বলা হচ্ছে এবং মধ্যরাত্রিবেলাতেই তাকে বেরিয়ে যেতে বলা হচ্ছে। এবং তিনি এটাও অভিযোগ করলেন যে সেইখানে হাই সিকিউরিটি জোন রয়েছে, তারপরেও একাধিক মানুষ স্লোগান দিচ্ছিলেন, জয় শ্রীরাম চ্যান্টিং করছিলেন। এই স্লোগানের মাধ্যমে তিনি বুঝতে পেরেছিলেন যে বাইরে তিনি যখনই যাবেন হয়তো তাকে মব লিঞ্চিং পর্যন্ত করা হতে পারে, কিন্তু তিনি ভীত নন। তিনি এই ঘরটি ছাড়েননি এবং ভিডিও করে গোটা ভারতবর্ষের কাছে দেখালেন যে ৮০তম স্বাধীনতা দিবসের মধ্যে আজকে আমাদের পশ্চিমবঙ্গের নারীদের কি অবস্থা, পার্টিকুলারলি যারা এই যে ভারতীয় জনতা পার্টি রয়েছে বা বর্তমান সরকার রয়েছে তাদের যে মতামত রয়েছে সেই মতামতটাকে সমর্থন করেন না। অর্থাৎ আপনি যদি সরকার পক্ষকে সমর্থন করে থাকেন তাহলে হয়তো এই মুহূর্তে দেখা যাচ্ছে আপনার সমস্ত কিছু মাফ হয়ে যেতে পারে, কিন্তু আপনি যদি সরকার বিরোধী মনস্ক হয়ে থাকেন তাহলে আপনাকে একাধিক বিরোধিতা আজকের দিনে ফেস করতে হতে পারে। এমনটাই মহুয়া মৈত্রের কথা অনুযায়ী বোঝা গেল। যদিও জানি না যে বাইরে যারা শাউটিং করছিলেন, যারা চ্যান্টিং করছিলেন তারা আদতেই বিজেপির কর্মী কিনা কিংবা আদতে কোনো রকম রাম ভক্ত মানুষ কিনা সেই বিষয়ে কোনো রকম নির্দিষ্ট তথ্য আমার কাছেও নেই, বা এই যে মহুয়া মৈত্র বলছেন সেটাও আমাদের কাছে নির্দিষ্ট বাইরে কারা জড়ো হয়েছিলেন সেটার তথ্য নেই। কিন্তু এটা মারাত্মক বিষয় যে একজন সাংসদ যার একেবারে অধিকার রয়েছে সার্কিট হাউস বুকিং করা, যদি খালি থাকে সেই সার্কিট হাউসকে সাংসদকে দিতে হবে এমনটা যখন নিয়ম রয়েছে, সেই সার্কিট হাউসকে কর্তৃপক্ষ খালি করে দেওয়ার কথা বলছেন রাত্রির 10:30টার সময় একজন মহিলাকে। আর ওদিকে যখন তৃণমূল কংগ্রেসের মহিলা সাংসদ মহুয়া মৈত্র গতকাল রাত্রিবেলায় আনসেফ ফিল করছে তার নিজেরই এলাকা নিজেরই রাজ্যেতে, ঠিক সেই সময় আজকে সকালে যখন স্বাধীনতা দিবসে সকলেই তৈরি রয়েছে দেশের জাতীয় পতাকাকে উত্তোলন করার জন্য কিংবা কোথাও জাতীয় সঙ্গীত হবে, আজকের দিনটা তো খুশির দিন, আজকের দিনটাতেও হানাহানি মারামারি হিংসা পলিটিক্যাল লড়াই এগুলো কি চলতে হতেই পারে? এই জিনিসগুলোই কবে আজকে যে ভারতবাসীর কালচার থেকে মুছে যাবে এটাই সব থেকে বড় চিন্তার বিষয়। কিন্তু পশ্চিমবঙ্গে পরিবর্তনের পরে যে নারী স্বাধীনতা, সেই নারী স্বাধীনতাটা দেখা গেল আজকে যখন সকালবেলায় আশুতোষ কলেজে টিএমসিপির যারা মহিলা ইউনিট রয়েছে উপাসনা চৌধুরীর নেতৃত্বে সেখানে পৌঁছালেন এবং স্বাধীনতা দিবস তাদেরও পালন করার অধিকার রয়েছে সেটাই তারা পালন করতে গেলেন। কিন্তু সেখানে যারা এবিভিপির সমর্থক রয়েছে তারা এই উপাসনা চৌধুরী এবং তার টিমের বিরুদ্ধে ডিম মেরে আক্রমণ করেছেন। এমনটাই উপাসনা চৌধুরী ভিডিও করে আজকে সকালবেলায় গোটা বঙ্গবাসীকে জানিয়েছেন এবং সেখানে পুলিশ পর্যন্ত উপস্থিত রয়েছে। আর পুলিশের ভূমিকা নিয়েও তারা প্রশ্ন তুললেন যে স্বাধীনতা দিবসের দিন অন্তত দেশের নারীদের সঙ্গে এটা কি ধরনের ঘটনা ঘটছে দেখুন। জাতীয় পতাকা উত্তোলনের জন্য আসবো, তার পরবর্তীতে বিজেপির এবিভিপির গুন্ডারা তারা মনে করছে যে এইভাবে নোংরামি করে আমাদেরকে জাতীয় পতাকা উত্তোলন থেকে তার পরবর্তীতে তারা রুখে রাখতে পারবে। এবং খুব আশ্চর্যজনক ভাবে এখানে পুলিশ বলছে যে আমরা সামনে থেকে সরে যাবো, আমাদেরকে ঠেলে সরানো হচ্ছে। বিজেপির গুন্ডা দালালরা যে এখানে উপস্থিত আছে তাদেরকে প্রোটেকশন দিচ্ছে পুলিশ, তাদেরকে প্রোটেকশন দিচ্ছেন পুলিশ। তাদের আই কার্ড কে চাইবে? তাদের আই কার্ডটা কে চাইবে? মেয়েগুলোর আই কার্ড, প্রত্যেকটা ছেলে মেয়ে শান্তন প্রত্যেকটা ছেলে মেয়ে যে কোনো অ্যাটাক করেছে, যদি আই কার্ড না থাকে গ্রেফতার করো, গ্রেফতার করতে হবে। আর যদি পুলিশ কি করে প্রিন্সিপাল পারমিশন দিচ্ছে, পুলিশ কি করছে? স্টুডেন্ট ছাড়া লোকজন আশুতোষের ভিতরে কি করছে?
পতাকা উত্তোলন হবে, সেইখানে কি কারা রুখতে এসছে? আরে আই কার্ডটা দেখুন না স্যার, স্যার ঢোকাচ্ছে, আই কার্ড দেখে ঢোকান, আই কার্ডটা দেখে ঢোকান। আই কার্ড কোথায়? আই কার্ডটা দেখতে হবে তো স্যার, আই কার্ড দেখতে হবে তো, আই কার্ড দেখতে হবে তো। তৃণমূল আইটি সেলের সভাপতির গায়ে আক্রমণ, ছাত্র সভাপতির গায়ে আক্রমণ, আপনারা আমাদেরকে ঠেলে সরাবেন, আমাদের ব্যাপারে বলবেন দূরে সরতে। আরে আমরা দেখা, আরে ঠিক আছে, যাদের আই কার্ড আছে নেই সেই জিনিসটা দেখ। সায়ন কি বলছেন স্যার? কি বলছেন? যখন মারছিল তখন কোথায় ছিলেন? যখন থাকতে পারবেন না তো, সব জায়গায় থাকতে পারবেন না তো, তাহলে আমাদের উপর যখন আক্রমণ হয়েছে তখন আমাদেরকে সরাবেন না, তখন আমাদেরকে সরাবেন না। আমরা এখানে পতাকা উত্তোলনের জন্য এসেছি, তার পরবর্তীতে পুলিশের এরকম ব্যবহার, ঠিক আছে। সৌমিত্র বাসু উনি আমার ফোনটা স্ন্যাচ করে নেন এবং তার পরবর্তীতে বলেন এই যে জিনিসগুলো হচ্ছে সেখানে তোমরা এই নোংরামিটার সাথে যুক্ত। আমাদের মূলত কথা হচ্ছে আমি এখানে অ্যাটাক, সেখানে পুলিশ বিজেপির লোক হয়ে তার পরবর্তীতে কথা বলছে। না, এ বড় চিন্তার বিষয়। আজকে ভারতবর্ষের সংবিধান বলে, আর্টিকেল 19 বলে যে প্রত্যেকটা মানুষের নিজস্ব মতামত প্রকাশের অধিকার রয়েছে। তাহলে সেই মতামত কি যারা বিরোধী রয়েছে তারা প্রকাশ করতে পারবে না? আজকে কংগ্রেসের লোক, আজকে সিপিএম এর লোক, আজকে তৃণমূলের লোক, আজকে আইএসএফ এর লোক, আজকে আম জনতা উন্নয়ন পার্টির লোক, আজকে মুসলিম, তারা কেউ নিজেদের মতবাদ প্রকাশ করতে পারবে না। শুধুমাত্র যারা সরকার পক্ষ চালাচ্ছে তারাই নিজেদের মতামত প্রকাশ করবে। এটা তো ভারতবর্ষের সংবিধান হতে পারে না। উপাসনা চৌধুরী যখন এই ভিডিওটি প্রকাশ করেছেন, দেখতে পাচ্ছেন তার মাথায় ডিম ফাটানো হয়েছে আর সেখানে পুলিশ উপস্থিত রয়েছে। আর এই ধরনের ঘটনা আমরা বারবার আগেও দেখেছি। যবে থেকে পরিবর্তন হয়েছে, যারা বিরোধী পক্ষ রয়েছে তাদের বিরুদ্ধে এই ধরনের আক্রমণ চলে যাচ্ছে। কিন্তু আজকের দিনটা তো শুধুমাত্র ভারতীয়দের। আজকে কেউ বিজেপি নয়, আজকে কেউ সিপিএম নয়, আজকে কেউ তৃণমূল নয়, আজকে আমরা সকলেই ভারতীয় এবং ভারত মায়ের সন্তান হওয়ার জন্য ভারতের পতাকা উত্তোলন এবং জাতীয় সঙ্গীত গাওয়ার সকলেরই অধিকার রয়েছে। আর যদি টিএমসিপি সেখানে সেই কাজটা করতে পৌঁছায় আর একটা মহিলার সঙ্গে এই ধরনের ব্যবহার চলে, তাহলে আজকে 80তম স্বাধীনতা দিবসের দিনে মহিলাদের সঙ্গে এটাই কি স্বাধীনতা দিবসের প্রধান নমুনা পশ্চিমবঙ্গের মতো রাজ্যে? এটাই প্রশ্ন উঠছে। এবং বিজ্ঞজন, সাধারণ মানুষ, বুদ্ধিজীবী, আমি জানি এগুলোকে সমর্থন করবেন না, এই প্রশ্ন নিশ্চয়ই তারা তুলবেন। তবে আজ স্বাধীনতা দিবসের দিনে যখন এই দেশমাতৃকাকে সম্মান দেওয়ার জন্য বেশ কিছু মানুষ একেবারে সামনে থেকে একাধিক প্রতিরোধের মধ্যেও জাতীয় পতাকা উত্তোলন বা দেশকে সম্মান দেওয়ার কথা চিন্তা করছেন, তখন আমাদের রাজ্যের একজন দেশ বিরোধী সাংসদ রয়েছে, অনন্ত মহারাজ যাকে বলা হয়। আমি জানি না কিসের মহারাজ, তাই আমি এখানে তাকে অনন্ত বলেই ডাকবো। সেই সাংসদ অনন্ত স্বাধীনতা দিবসের প্রাক্কালে কি ধরনের নোংরা মনোভাব, প্রোপাগান্ডা চালিয়েছিলেন আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসুর বিরুদ্ধে, সেটা আপনারা সকলেই দেখতে পেয়েছিলেন। গোটা বাঙালি সমাজ গর্জে উঠেছিল এবং একজন বিজেপি সাংসদ হওয়ার পরেও এই ধরনের ঘটনার পরে কি করে ভারতীয় জনতা পার্টি চুপ থাকতে পারে সেটা নিয়েও বাংলার বাসিন্দারা প্রশ্ন তুলতে শুরু করেছিল। এই যে প্রবল চাপ, এই চাপের মধ্যে পড়ে ভারতীয় জনতা পার্টি কিছুটা ড্যামেজ কন্ট্রোল করার চেষ্টা করে, এই বিষয়টা আমরা লক্ষ্য করতে পারি বিধানসভা ভবনে যখন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একাধিক বিধায়ক সহায়তা কেন্দ্রের নাম নেতাজি সুভাষচন্দ্র বসুর নামে প্রস্তাব করেন রাখার জন্য। শুধু তাই নয়, তিনি বলেন যারা নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে ভুলভাল পোস্ট করছেন সেই পোস্টগুলোকে আইন মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে এবং পুলিশ সেগুলোকে ডিলিট করারও ব্যবস্থা করবে। কিন্তু মাত্র দুদিন, এই কথাটা মাননীয় মুখ্যমন্ত্রী বিধানসভায় বলার মাত্র দুদিনের মধ্যেই গতকাল মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় অনন্ত মহারাজের সম্বন্ধে যে কথাগুলো প্রয়োগ করলেন, সেই কথার মধ্যে কোথাও আমরা রোষ দেখতে পেলাম না, আক্রোশ দেখতে পেলাম না, বরঞ্চ দেখতে পেলাম যথেষ্ট নরম মনোভাব এবং তার প্রতি একটু বিশেষ সম্মান। আমি দেখাবো আপনাদেরকে অনন্ত মহারাজকে কিভাবে আমাদের রাজ্যের মাননীয় শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী মহাশয় তিনি একেবারে জি সম্বোধন দিচ্ছেন। অনন্ত জি, একজন দেশদ্রোহীকে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী জি সম্বোধন দিচ্ছেন, এটা ভেবেই আমার প্রকৃতভাবে অনেক দুঃখ লেগেছে। দেখুন, पिछले सरकार था तो ये जो अनंत जी का बात चल रहा है इसको बंगभूषण कौन दिया, इसके ऊपर डिस्कशन कीजिए ना। देखिए राज्यसभा में बहुत अपोलिटिकल लोग को भेजता है, बहुत सारा पार्टी भी भेजता है, टीएमसी भी बहुत लोग को भेजा। मैं कितना नाम बोलूं, 5, 7, 8 नाम तो मैं बता सकती हूँ। अभी भी मेनका गुरुस्वामी एडवोकेट को पिछले बार भेजा ये लोग। लेकिन बंगभूषण पश्चिम बंगाल का जो सबसे बड़ा अवार्ड वो कौन दिया? बड़ा बड़ा भाषण दे रहा है, छुपा के चला गया 5 आदमी लेकर श्याम बाजार में नोटंकी करने के लिए, 100 पत्रकार और 5 सपोर्टर।
আসলে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি জাস্টিফিকেশন দিলেন যে তৃণমূল কংগ্রেসের দেওয়া বঙ্গবিভূষণটা অনেক খারাপ ছিল, কিন্তু বিজেপির দেওয়া যে সাংসদ পদ রয়েছে সেটা দেওয়া খারাপ না, অনেক মানুষই সাংসদ হতে পারেন। এ কথা একটা আশ্চর্যজনকভাবে অবাক লেগেছে আমার, যে রাজ্যের একজন সর্বোচ্চ ক্ষমতাসীন ব্যক্তি যিনি প্রশাসনিক প্রধান, তিনি একজন দেশদ্রোহীর বিরুদ্ধে এই ধরনের বাক্য কিভাবে প্রয়োগ করতে পারেন, এবং তিনি সেখানে অনন্ত জি বলছেন। আর আমি বারবার ওনাকে দেশদ্রোহী কেন বলছি, এই দেশে তো আমাদের রাজ্য সরকার কিংবা ভারতবর্ষের সরকারের বিরুদ্ধে দুটো কথা বললে যখন সাধারণ মানুষকে দেশদ্রোহী তকমা দিয়ে দেওয়া হয়, তখন একজন ব্যক্তি বিজেপি সাংসদ তিনি আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসুর বিরুদ্ধে কথা বলছেন, তাকে দেশদ্রোহী বলার আমার কোনো রকম অধিকার নেই। আমি 100 বার তাকে দেশদ্রোহী বলবো যে নেতাজি সুভাষচন্দ্র বসুকে অপমান করে থাকে। তার জন্য আমাকে রাজ্য সরকার যদি শাস্তি দেয় সেই শাস্তিও মাথা পেতে নেব, কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বসুর বিরুদ্ধে যারা অন্যায় কথা বলবে তারা দেশদ্রোহী ছাড়া আর কিছু হতে পারে না। আর এই একজন দেশদ্রোহীকে আমাদের রাজ্যের নবনিযুক্ত মাননীয় মুখ্যমন্ত্রী তিনি এই কথা বলছেন অনন্ত জি। আজকে আমরা জি কোথায় ব্যবহার করে থাকি? হিন্দি ভাষী কালচারে আমরা সম্মান দিয়ে কোনো মানুষকে জি বলে থাকি, যেরকম নরেন্দ্র মোদী জি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জি, কিংবা আমরা রাহুল গান্ধী জি, এরকম কথা ব্যবহার করে থাকি বিশিষ্ট ব্যক্তিদের ক্ষেত্রে, কিন্তু অনন্ত জি বলছেন এই ধরনের দেশদ্রোহীকে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী। এটা দেখে আমি সত্যিই দুঃখিত হয়েছি। শুধু তাই নয়, আরো একটি বক্তব্য গতকাল মাননীয় মুখ্যমন্ত্রী রেখেছেন, যে বক্তব্যটিতে লক্ষ্য করতে পারা গেল যে অনন্ত মহারাজ যে প্রকাশ্যে এসে ক্ষমা চেয়েছেন, সেই ক্ষমা চাওয়াটাকেই আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী একেবারে ইতিবাচক হিসাবে দেখছেন। দেখুন, ঠিক আছে, এটা ইতিবাচক ভাবেই দেখা উচিত, ইতিবাচক ভাবে দেখা উচিত উচিত বলে আমার মনে হয়। ক্ষমার অযোগ্য কাজ করেছেন তিনি, তারপরেও তিনি একজন বর্ষিয়ান মানুষ, সিনিয়র নাগরিক হিসেবে আমার মনে হয় এটা ইতিবাচক হিসেবে দেখা উচিত। আইনের পথে চলবে। আমি জানি না শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রী, সম্মানীয় মুখ্যমন্ত্রী, আমার থেকে অনেক সিনিয়র এবং অনেক পাওয়ারফুল ব্যক্তি, অনেক কিছু অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তি, সেই ব্যক্তি এই কথা কি করে বলছেন যে নেতাজি সুভাষচন্দ্র বিরুদ্ধে যে খারাপ কথা প্রয়োগ করছে, শুধু খারাপ কথা নয়, একটা ক্যাম্পেইন চালিয়েছিল রীতিমতো, তার যে সমস্ত অনুগামী রয়েছে তাদেরকে দিয়ে নেতাজির সম্বন্ধে নোংরা কটূক্তি ভিডিও বানানো হয়েছে রীতিমতো, বিভিন্ন জায়গায় সভা করা হয়েছিল উত্তরবঙ্গের বেশ কিছু এলাকায় নেতাজি সুভাষচন্দ্র বসুর বিরুদ্ধে। আর এই রকম একজন ব্যক্তির শুধুমাত্র ক্ষমা চাওয়াতেই মাননীয় মুখ্যমন্ত্রী একেবারে গলে গেলেন, সেটাকে ইতিবাচক দেখলেন। আজকে যদি কেউ খুন করে দেয়, আজকে যদি কেউ নোংরা কাজ করে দেয়, তারপরে সে যদি ক্ষমা চায়, তাহলে সেটাকে ইতিবাচক বলবেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী। আজকে শুধুমাত্র ছোট ছোট তৃণমূল কংগ্রেসের কর্মী, সিপিএম এর ছোট ছোট কর্মী, তাদের বিরুদ্ধে কি ধরনের ব্যবস্থা নিচ্ছে পুলিশ, সেটা তো আমরা প্রকাশ্যে পরিবর্তনের 3 মাসের মধ্যে দেখতে পাচ্ছি। কিন্তু এই অনন্ত মহারাজের শুধুমাত্র ক্ষমা চাওয়াটাকে ইতিবাচক হিসাবে দেখছে, তার থেকে বরঞ্চ সব থেকে বেশি দোষী হিসাবে দেখছেন শুভেন্দু অধিকারী মহাশয় মমতা বন্দ্যোপাধ্যায়কে, কারণ তিনি অনন্তকে বঙ্গবিভূষণ পুরস্কার দিয়েছিলেন। এটাই হয়ে গেছে সব থেকে বড় দোষ। আমি অবশ্যই এটাকে সমর্থন করি না যে অনন্ত পাগলের মতো একজন দেশদ্রোহীকে কেন এই মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছিলেন সেই পুরস্কার বা বঙ্গবিভূষণ, সেটা আমার মাথার উপর দিয়ে গেছে। কিন্তু এই অনন্ত দেশদ্রোহীকে বিজেপি এখনো পর্যন্ত সাংসদ বানিয়ে রেখেছে, এই বিষয়টাতে জাস্টিফিকেশন দিলেন মাননীয় মুখ্যমন্ত্রী। অবাক বিষয়, এবং এই অবাক বিষয় নিয়েই আমরা চলে যাই ভিডিওর পরবর্তী সেগমেন্টে। অবাক থাকতেই হবে, কি আর করা যাবে। কিন্তু পরবর্তী সেগমেন্টে আরো একটি অবাক বিষয় আমি আপনাদেরকে দেখাবো, যে প্রতিবাদ হলে এক একটা সাধারণ বাঙালি, এক একটা মানুষ যদি নেতাজি সুভাষচন্দ্র বসুর ভালোবাসার জন্য গর্জে ওঠেন, তাহলে যত পরিমাণেই রাষ্ট্রশক্তি থাকুক, সেই রাষ্ট্রশক্তিকে সেই প্রতিবাদের সামনে ঝুঁকে যেতেই হবে। আর এই উদাহরণ দেখা গেল বীরভূমের রামপুরহাট থেকে, যেখানে পরিবর্তনের পরে পরেই নেতাজি সুভাষচন্দ্র বসুর নামে 3 কিলোমিটার যে রাস্তাটি ছিল, সেই রাস্তাটির নাম পরিবর্তন করে স্থানীয় বিজেপির বিধায়ক ধ্রুব সাহার নেতৃত্বে পরিবর্তন করে শ্যামাপ্রসাদ মুখার্জি রোড রাখা হয়েছিল। আর বাঙালির তীব্র প্রতিবাদের পরে সেই রাস্তাটার নাম পুনরায় আবার নেতাজি সুভাষচন্দ্র বসুর নামেই রাখা হলো। দেখুন, সত্যি এটা খুশির খবর, এবং তার থেকেও বড় দুঃখের খবর হচ্ছে কোনো মানুষ ভাবতে কি করে পারে যে নেতাজি সুভাষচন্দ্র বসুর নামের রাস্তাটাকে পরিবর্তন করে দিয়ে আমরা শ্যামাপ্রসাদ মুখার্জি রাস্তা রাখবো। কিভাবে সম্ভব হতে পারে? একটা মানুষের মাথায় এই কথা আসতে কিভাবে পারে? হ্যাঁ, আপনাদের দল, আপনাদের যে সমস্ত কালচার রয়েছে শ্যামাপ্রসাদ মুখার্জির আদর্শের দীক্ষিত, আপনাদের দল সরকারে এসেছে, আপনারা তাকে সম্মান জানাতেই পারেন, তার জন্য নতুন রাস্তার নাম তৈরি করতে পারেন, তার জন্য নতুন রাস্তা তৈরি করে কোনো বিল্ডিং তৈরি করে নাম দিতে পারেন। কিন্তু যে নামটা নেতাজি সুভাষচন্দ্র বসুর নামে
নামে দীর্ঘদিন রাস্তায় পড়ে রয়েছে, সেই রাস্তাটাকে পরিবর্তন করে শ্যামাপ্রসাদ মুখার্জির নামে রাস্তা, এটা কি ধরনের অজ্ঞতার কাজ সেটা পরিবর্তনের সাথে সাথেই এই যে বিধায়ক ছিলেন সেটা দেখিয়ে দিয়েছিলেন। কিন্তু বাঙালিদের এই অনন্তকে নিয়ে প্রতিবাদ দেখার পরে অবশেষে তাকে পিছনে সরে যেতে হয়েছে এবং এই প্রতিবাদের সামনে নেতাজি সুভাষচন্দ্র বসু আবার ফিরে এসেছে। আপনারা শ্যামাপ্রসাদ মুখার্জির নাম লাগাবেন, বিভিন্ন জায়গায় লাগান, এতে কোনো অসুবিধা নেই, কিন্তু তা বলে নেতাজি সুভাষচন্দ্র বসুর যে নাম রয়েছে সেটাকে কখনো মুছতে যাবেন না, তাহলে বাঙালিরা কিন্তু ক্ষমা করবে না। এটার জলজান্ত উদাহরণ হচ্ছে এই রামপুরহাট। আসুন এরপরে আমি আপনাদেরকে রাজ্যের এক মাননীয় মন্ত্রীর পতাকা উত্তোলন দেখাই। হ্যাঁ, আজকে স্বাধীনতা দিবস, আর স্বাধীনতা দিবসে আজকের দিনে সকল বিধায়ক, সকল মন্ত্রী, সকল ছোট থেকে বড় নেতা একটাই নেশা থাকে, আমি জাতীয় পতাকা তুলব। আর সেই জাতীয় পতাকা তুলতেই আমাদের রাজ্যের শ্রম এবং পরিবহন মন্ত্রী মাননীয় শ্রী 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 অর্জুন সিং মহাশয় পৌঁছে গিয়েছিলেন পতাকা উত্তোলন করতে। কিন্তু জাতীয় পতাকার এই ধরনের অবমাননা যেহেতু একজন বিজেপির মন্ত্রী করেছেন, তাই জন্য হয়তো এই বিষয়টা ধামাচাপা পড়ে যাবে, কোনো মিডিয়া দেখাবে না। কিন্তু এটা যদি কোনো বিরোধী পক্ষ করে থাকতো, আমি নিশ্চিত এখনো পর্যন্ত তার এগেনস্টে একাধিক ধারা লেগে যেত জাতীয় পতাকা অবমাননা করার। কি ঘটনা আমি আপনাদের স্ক্রিনে রাখছি, সেই ঘটনায় দেখতে পাবেন যে কিভাবে অর্জুন সিং, যিনি রাজ্যের একজন পরিবহন মন্ত্রী, সেই মন্ত্রী মহোদয় আগে তার নিজের দলের পতাকা উত্তোলন করলেন, তারপরে আমাদের দেশের পতাকা। দেখুন। वंदे मातरम वंदे मातरम भारतीय जनता पार्टी जिंदाबाद भारतीय जनता पार्टी जिंदाबाद भारतीय जनता पार्टी जिंदाबाद। দেখলেন আপনারা, দেখুন এই রাজ্য হোক এই দেশে হোক একাধিক মানুষ রয়েছে যাদের মধ্যে অজ্ঞতা রয়েছে যে জাতীয় পতাকার কি কোড অফ কন্ডাক্ট রয়েছে, কি ধরনের নিয়ম রয়েছে। সাধারণ মানুষের মধ্যে এত কিছু জানার সম্ভাবনা নেই, এটা আমি মানছি। আর ওইখানে যে কর্মীরা উপস্থিত হয়েছেন তারাও এই বিষয়টা যে একেবারে হুবহু পুঙ্খানুপুঙ্খ জানবেন, এই বিষয়টাও আমি মানছি যে তাদের পক্ষেও সম্ভব নয়। সাধারণ কর্মী যথেষ্ট পরিমাণে বোকাশোকা মানুষ হয়ে থাকে, তার জন্যই তো বিভিন্ন রাজনৈতিক দলের যে চালাকি রয়েছে সেই চালাকির মধ্যে তারা পড়ে যান। এবং এই যে ঘটনাগুলো রয়েছে, এই ঘটনাকে যখন একজন রাজ্যের মন্ত্রী প্রশ্রয় দিয়ে থাকেন, তখন একেবারে প্রশ্ন উঠে যায় যে কি ধরনের অজ্ঞ মানুষ আজকে আমাদের দেশের সংবিধানের রক্ষাকর্তা বা আমাদের জন্য আইন সৃষ্টি করার জন্য বিধানসভায় উপস্থিত হয়েছেন। অর্জুন সিং, তিনি একজন রাজ্যের মাননীয় মন্ত্রী, তার অন্তত জানা উচিত ছিল যে এই পতাকাটা উত্তোলন যেটা করছি সেটা আমার দলের পতাকা, আর এই দলের পতাকার থেকে, সমস্ত পতাকার থেকে, ধর্মীয় পতাকার থেকে সব থেকে বড় পতাকা হচ্ছে আমাদের দেশের তিরঙ্গা পতাকা, অর্থাৎ জাতীয় পতাকা। তাই স্বাধীনতা দিবসের কিংবা প্রজাতন্ত্র দিবসের নিয়ম হচ্ছে যে কোনো জায়গায় আগে যদি পতাকা উত্তোলনের কোনো কার্যক্রম থাকে তাহলে দেশের পতাকা আগে উঠবে এবং তারপরে অন্য কোনো পতাকা উঠবে এবং সর্বশেষে আপনারা জাতীয় সঙ্গীত দিয়ে সেই অনুষ্ঠান শেষ করতে পারেন। কিন্তু একজন রাজ্যের মন্ত্রী, তার যে বিজেপির যে দল রয়েছে সেই দলের যে অনুষ্ঠান জাতীয় পতাকা উত্তোলন, সেখানে উপস্থিত হয়েছেন, স্বাধীনতা দিবস উদযাপন করছেন, আগে তুলে দিলেন ভারতীয় জনতা পার্টির পতাকাটা, তারপরে পড়ে রয়েছে আমাদের দেশের পতাকা, সময় পেয়েছেন সেটাকে তুলেছেন, যেটা একেবারেই উচিত নয়। এটা ভারতীয় জাতীয় পতাকার 100% অবমাননা। আগে জাতীয় পতাকাকে সম্মান, তারপরে সমস্ত কিছু বিষয়। এটা ভারতবর্ষের বিভিন্ন সাংসদ, বিভিন্ন এমএলএ, বিভিন্ন মন্ত্রীদের আগে পড়া উচিত, জানা উচিত, তারপরে এই ধরনের অনুষ্ঠানে যাওয়া উচিত। আসুন এরপরে আমি আপনাদেরকে স্বাধীনতা দিবসে একটি অত্যন্ত হতাশাজনক খবরের দিকে নিয়ে চলে যাই। কাশীপুর বেলগাছিয়া, সেখানকার বিধায়ক নির্বাচিত হয়েছেন ভারতীয় জনতা পার্টির রিতেশ তেওয়ারি। আর এই রিতেশ তেওয়ারি যখন বিধায়ক নির্বাচিত হয়েছিলেন সেই সময় তিনি একটি মঞ্চে উঠে ভাষণ দিয়েছিলেন যে আমি শুধু হিন্দুদের ভোটে বিধায়ক নির্বাচন হয়েছি, মুসলিমদেরকে আমি এই জায়গা থেকে কোনো পরিষেবা দেব না, যেটা একেবারেই সংবিধানে মানা যেতে পারে না। আপনাকে কে ভোট দিয়েছে সেটা বড় কথা নয়, ভোট কে দিল না দিল, যখন আপনি জনপ্রতিনিধি হয়ে যাবেন, মুখ্যমন্ত্রী হয়ে যাবেন, আপনি সকলের অর্থাৎ রাজ্যের প্রত্যেকটা বাসিন্দার। আর ভোট দেওয়ার যে ব্যক্তিগত নির্ধারণ সেটা আমাদের ভারতবর্ষের সংবিধান আমাদেরকে রাইটস দিয়ে থাকে, আমি কাকে ভোট দেব কাকে ভোট দেব না, কিন্তু জনপ্রতিনিধিদেরকে এই রাইটস দিয়ে থাকে না আমি কাকে সেবা দেব বা কাকে সেবা দেব না। কিন্তু এই কথা তিনি সেদিন বলেছিলেন, সেই কথা বলার পরেও তার এগেনস্টে বিধানসভার স্পিকার সাহেব কিংবা রাজ্যের রাজ্যপাল মহোদয় কোনো রকম ব্যবস্থাও নেননি, সেটা অতীত হয়ে গিয়েছেন। কিন্তু তার এই কথাটা কি আজকে বাস্তবে পরিণত হচ্ছে? কাশীপুর বেলগাছিয়া এলাকায় যে সকল মুসলিম সম্প্রদায়ের মানুষ রয়েছে, আজকে 9ই আগস্ট থেকে তাদের জল বন্ধ হয়ে গিয়েছে, এমনটাই খবর আসছে। আর তারা দাবি করছেন যে তারা মুসলিম বলে তাদের জলটি বন্ধ করে দেওয়া হয়েছে। আমি জানি না এর পেছনে ওই বিধায়ক মহোদয়ের যে বক্তব্যটি ছিল সেই বক্তব্যের কোনো লিঙ্ক রয়েছে কিনা, কিন্তু স্থানীয় মানুষ যেটা দাবি করছে সেই দাবিটা কিন্তু চিন্তার। দেখুন। जिसको एक भी मुसलमानों ने वोट नहीं किया, एक काम उनका नहीं करूंगा आने वाले 5 साल में। 29 তারিখ থেকে জল নাই, বিধায়ক তো ডাইরেক্ট বলেছে যে মুসলমানের কোনো কাজ করবো না। কি করবো, থেকে জল না বন্ধ করে দিয়ে মেরে দিলে আরো ভালো হতো। 29 তারিখ থেকে জল নাই কলে,
আমরা কর্পোরেশনেও গেছিলাম, কর্পোরেশন থেকে বলেছে যে আমরা জানি না কে বন্ধ করেছে এটা। তা আমরা কর্পোরেশনে যাওয়ার পরে বলছে ঠিক আছে আমরা 2 দিন পরে দেখছি ছেড়ে দেওয়ার, তারপর থেকে এখনো আর কোনো ছাড়িনি। আমরা যাচ্ছি ওই মন্দির থেকে, কি ওই বিবাজার থেকে জল নিয়ে আসছি কষ্ট করে গাড়িতে করে, এইখান থেকে 1 কিলোমিটার দূর থেকে আমরা জল নিয়ে আসছি। আর এই মন্দিরে গেলে ওনারা বকছে, সবার কাছে তো গাড়িও নেই, হাতে করে নিয়ে আসতে হচ্ছে, মাথায় করে নিয়ে আসছে মেয়ে ছেলেরা। কি মনে হয় আপনাদের কেন এটা? আমরা মুসলমান সংখ্যালঘু, এই জন্য আমাদের জলটা বন্ধ করে দিয়েছে। এখানকার যিনি বিধায়ক হয়েছেন তিনি তো জিতেই বলেছিলেন যে হ্যাঁ, উনি অন ক্যামেরার সামনেই তো বলে দিয়েছে যে মুসলমানদের আমি কোনো কাজ করব না। আরে কাজ করবে না ঠিক আছে, তা জলটা তো বন্ধ করা উচিত না, জল তো আগের থেকেই ছিল। আজকে থেকে তো আমরা আমাদের জন্মস্থান এখানেই, আমরা তো বাইরের থেকে আসিনি, আমাদের জন্মস্থান এখানে, আমার দাদারা এখানে, আমার নানারা সব এখানের। আমাদের তো এসআরের নামও এসছে, আমরা যদি বাংলাদেশি হতাম তাহলে তো আমাদের এসআরের নাম আসতো না। আপনারা বিধায়কের সঙ্গে গিয়ে কথা বলেছেন? বিধায়ক তো ডাইরেক্ট বলেছে যে মুসলমানের কোনো কাজ করবো না। কিছুদিন আগেও তো বললো বৈশাখ ওয়ানে না 22 নম্বরের সামনে গিয়ে বলে দিয়ে এসছে যে আমরা মুসলমানের কোনো কাজ করবো না। এখানে কাউন্সিলর সুমন সিং, ওর কোনো খবরই নেই, নিখোঁজ। ওনার সঙ্গে যোগাযোগ করেছেন? না। হ্যাঁ, এই ভিডিওটা আপনারা যখন দেখছেন, যখন শুনছেন, তখন ভারতবর্ষের স্বাধীনতা লাভ হয়ে গিয়েছে 80 বছর হয়ে গেছে। আজ 80তম ভারতবর্ষের স্বাধীনতা দিবস। আর আমাদের ভারতবর্ষের মধ্যে আমাদের ভারতীয় যারা রয়েছে তাদের স্বাধীনতা নেই, তারা জলটুকু ঠিক মতো পাবে। কাশীপুর বেলগাছিয়ার এলাকা, আমাদের সংখ্যালঘু ভাই বোনেদের জল আজকে প্রায় 5 দিন ধরে নেই। সেখানকার সংখ্যালঘু মা বোনেরা 2 কিলোমিটার 3 কিলোমিটার জল বয়ে আনছে এবং তাদের নিজস্ব নিত্য জীবনের কার্যক্রম চালাচ্ছে। এটা তো মধ্যযুগীয় বর্বরতা। এই ধরনের বর্বরতা আমরা মধ্যযুগে দেখে এসেছি। সেই মধ্যযুগের সমস্ত দিন পেরিয়ে গেছে, ব্রিটিশ শাসন পেরিয়ে গেছে, ভারতবর্ষ স্বাধীনতা হয়ে গেছে, 80 বছর হয়ে গেল। আর তারপরে পশ্চিমবঙ্গে এই নতুন দৃশ্য দেখা যাচ্ছে, যেখানে মুসলিমদের পার্টিকুলার ট্যাপ কলের লাইন বন্ধ করে দেওয়া হয়েছে। বাহ, কি স্বাধীনতার যে দৃশ্য আজকে পশ্চিমবঙ্গে আমরা দেখলাম। যদি এটা কোনো রকম কানেকশনের ভুলভ্রান্তি হয়ে থাকে, তাহলে সরকারের কাছে অনুরোধ যে এই ধরনের ঘটনাকে প্রশ্রয় না দিয়ে কানেকশনের বিষয়টাকে দেখে সকল নাগরিকের যে বৈধ প্রাপ্য রয়েছে জল, সেই জলটা পেতে সাহায্য করুন। আর যদি এটা কোনো বিধায়কের ওই যে কথা মতো ব্যবস্থা হয়ে থাকে, যার নির্দিষ্ট কোনো তথ্য প্রমাণ নেই, তবুও ওই ঘটনা যদি হয়ে থাকে, তাহলে আমার মনে হয় সচেতন হয়ে যাওয়া দরকার। কারণ পশ্চিমবঙ্গের মানুষ এই ধরনের কালচার, এই ধরনের জাতপাত কিছু মানুষ পছন্দ করলেও, ফেসবুকে কিছু মানুষ প্রোপাগান্ডা চালালেও সমস্ত মানুষ কিন্তু পছন্দ করে না। তাই এই ঘটনা যারা ঘটিয়েছে যথেষ্ট পরিমাণে নিন্দনীয়। তবে এরপরে আমি আপনাদের একটা আশ্চর্যের জিনিস দেখাবো। মরা পড়াতে গেলেও 350 টাকা কাটমানি। হ্যাঁ, কাটমানি চলে যাবে এমনটাই পরিবর্তনের আগে বারবার বলা হয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে বেশ কিছু প্রকল্প ছিল, যে প্রকল্পগুলো জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পাওয়া যেত, কিন্তু মৃত্যুর পরে যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার 2000 টাকা সৎকারের জন্য দিত, এই যে সমবাতি প্রকল্পটি ছিল, এই প্রকল্পটি আজকের দিনে আছে কি নেই সেটা আমি জানি না, কিন্তু মৃত্যুর পরে যখন সেই বার্নিং ঘাটে কাউকে নিয়ে যাওয়া হচ্ছে, 350 টাকা করে এক্সট্রা দিতে হচ্ছে, এমনটাই গতকাল ভিডিওতে প্রকাশ পাওয়া গেছে। আমি আপনাদের এই আশ্চর্যজনক ভিডিওটি এরপরে দেখাবো, দেখুন। কি বলতে চাইছিস সেটা বল। শুনুন কাকা, আমি এখানে আমি একটা ডেড বডি নিয়ে এসেছি এখানে, কথাটা এখানে ভালো কথা। আমি এখানে ডেড বডি নিয়েছি। এই কাকার মুখটা দেখাও। ইনি হচ্ছে শ্মশানের ইনচার্জ কি যাই হোক কেন আমি জানি না অতটা। ইনি এখন আমাকে বলছে 1350 টাকা দিতে, কিন্তু ইনি আমাকে বলছেন যে 1000 টাকা রিসিপ্ট দেবো। তাহলে 350 টাকা রিসিপ্টটা কি হিসাবে আমাকে চাইছে? আমি যখন ওনাকে বললাম যে 350 টাকা মানে 1350 টাকা পুরোটা আমাকে হিসাব বুঝিয়ে দিন, আপনারা কি আমাকে বোঝাচ্ছেন? আমাকে বোঝাচ্ছেন কত? 1000 টাকা। তাহলে 350 টাকাটা কোথায় যাচ্ছে? আমি সরকারের কাছে এটা জানতে চাই যে 350 টাকাটা এই শ্মশানে কি হিসাবে নিচ্ছে, কি হিসেবে নিচ্ছে। এবার নিচ্ছে সেটা এবার আপনি বলুন, আপনি কেন কি বলছেন? এবার ওনাকে বলুন, উনি কি বলতে চাইছে আপনি বলুন। বুঝি পৌরসভা থেকে ধার্য করে দিয়েছে 1000 টাকা ইলেকট্রিক চার্জ আর ডোম পুরোহিতের 350 টাকা। আপনাকে সেই হিসাবে রিসিপ্টটা আপনার মানে দিতে বারণ করেছে, তাই তো? টাকার বিল দেয়নি। কেন দেয়নি? তাহলে ওটা আলাদা, তাহলে 350 টাকা 350 টাকা আলাদা বিল করে দেবেন। 350 টাকা আলাদা বিল করে দেবেন। পুরোহিত বলে লেখা থাকবে। কেন দেয়নি? না, ওটা বানাতে হবে। এটা বলেছেন তো? তাহলে বানাতে হবে। চাকদা দ্বারা এটা কি আছে? চাকদা শ্মশান, এটা চাকদা শ্মশান। হ্যাঁ, এটা চাকদা শ্মশান। ভালো করে দেখা, আমি এটা থানাতে দেব। সোজা এটা দেব। বিল প্রশ্ন দেবেন না, এটা দিয়ে সোজা আমি মুখ্যমন্ত্রীর কাছে। কারণ বুঝছেন তোলাবাজি নাকি বন্ধ? আর এই তোলাবাজি মৃতদেহর মধ্যেও ঢুকে গিয়েছে। মরেও শান্তি নেই, 350 টাকা আপনাকে দিতে হবে এক্সট্রা, যার কোনো বিল পাবেন না। উনি বলছেন যে পৌরসভা থেকে নাকি এই আদেশ রয়েছে। পৌরসভা অর্থাৎ কোনো সরকারি জায়গা থেকে যদি আদেশ থাকে, আপনারা জেনে নিন কোনো মৌখিক আদেশ থাকতে পারে না। সরকার যখন কোনো বিষয়ের আদেশ দেয়, সেই সরকার একেবারে লিখিত গাইডলাইন প্রকাশ করতে বাধ্য। আর যদি লিখিত গাইডলাইন না থাকে, জানবেন যে ডাল মে কুছ কালা আছে। আর এই 350 টাকা পুরোটাই
একেবারে কালো ব্ল্যাক মানি, কাট মানি যেটাকে বলা চলে, যেটা আজকে শ্মশানে পর্যন্ত ধার্য করা হচ্ছে। কি দৃশ্য একবার ভেবে দেখুন। আর আমি আপনাদেরকে সচেতনতার জন্য বলে দিই যে এই যে ইনচার্জ মহোদয় বলছে যে পৌরসভা থেকে ওই ডোম এবং পুরোহিতদের জন্য এই টাকাটা আলাদাভাবে নেওয়া হয়, না, হতেই পারে না। পৌরসভা নির্দিষ্ট পরিমাণে যারা পুরোহিত থাকে সেই শ্মশানের, সেই পুরোহিতকে মাইনে দেয়, বেতন দেয়, সরকারি বেতন, এবং যারা ডোম থাকে তারাও ঠিক মতো টাকা পেয়ে থাকে। হ্যাঁ, বহু মানুষ খুশি হয়ে অনেক কিছু দিতে পারেন, পুরোহিতকে প্রণামী দিতে পারেন, বহু মানুষ খুশি হয়ে ডোমকে কিছু টাকা দিতে পারেন, কিন্তু কেউ এইভাবে আপনাদেরকে দাবি করতে পারে না। এটা সরাসরি একটা ভুয়ো এবং জালি প্রতারণা ছাড়া আর কিচ্ছু নয়। তাই সচেতন হয়ে যান যে বিভিন্ন জায়গায়, শ্মশানে হোক বা আপনার জন্মের জায়গা বা সরকারি কোনো জায়গায়, যদি এক্সট্রা রিসিপ্ট ছাড়া কোনো টাকা আপনাদের কাছে কেউ চেয়ে থাকে, অবশ্যই ভিডিও করুন এবং ভিডিও করে আমাদের কাছে পাঠান। আমরা সরকার এবং গোটা বাংলার কাছে দেখাতে বদ্ধপরিকর, কারণ আমরা রং দেখে কাজ করি না। বেঙ্গল পালস উইথ দীপ শুধুমাত্র মানুষের জন্য কাজ করে। আজকের এই প্রতিবেদন এখানেই শেষ করছি। দেখা হবে আপনাদের সঙ্গে আবার পরবর্তী প্রতিবেদনে। ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন বেঙ্গল পালস উইথ দীপ, সত্য যেখানে রং দেখে না। নমস্কার।